সাইমন বলল, চুপ, এত জোরে কথা বলিস কেন? আর তুই এত বেয়াদব হচ্ছিস কেন? দিনে আমাকে তুই করে বলছিস কেন? শোন, একটা চুমু থুকু, দুইটা চুমু দিয়ে যদি তুমি থেকে তুইতে নেমে আছিস, তাহলে এই তুই থেকে আপনি করার জন্য প্রয়োজনে 4টা চুমু দেবো আমি। রিমা রাগে ফুঁসছে, মুখটা খুলেই বাজে কথা বলছে ছেলেটা। বলল, তুই কি এখন বের হবি রুম থেকে, নাকি আমি হাতে যা আছে তাই তোর মাথার মধ্যে ফিকে মারবো? সাইমনেরও মাথা হঠাৎ গরম হয়ে গেল। ধূপধাপ পা ফেলে টেবিলের সামনে এসে রিমার সামনে দাঁড়িয়ে রিমাকে পাশ কাটিয়ে 2 হাত দিয়ে টেবিলের উপর ভর দিয়ে দাঁড়ালো। হঠাৎ এত কাছে চলে আসায় রিমা ভয় পেয়ে গেল। একটু ঝুঁকে পেছনের দিকে টেবিলের উপর পড়ল রিমা। সাইমন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, খুব কাছে চলে এসেছে রিমার। সাইমনের ঘন ঘন উত্তপ্ত নিঃশ্বাস, রিমা যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। মুখ ঘুরিয়ে নিল রিমা। কেন বারবার রাগিয়ে দিস আমাকে? কি প্রমাণ করতে চাইছিস? জানতে চাইল সাইমন। রিমা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, আমার ঘরে যখন তখন কেন চলে আসো? জান না একটা মেয়ের রুমে যখন তখন আসতে হয় না? আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকতে পারি, কেন আসো? সাইমন কিছুক্ষণ রিমার দিকে অপলক চেয়ে রইল। তারপর রিমার মুখটা নিজের হাতের আঙ্গুল দিয়ে একটু ঘুরিয়ে রিমার চোখে চোখ রেখে বলল, জানি না কেন আসে, কিন্তু এটা জানি আসতেই হতো না, হলে যে আর চলছে না। আগেও তো আসতাম, যখন তখন আসতাম, তখন তো সমস্যা হয়নি। এখন কি সমস্যা? তখনকার কথা আর এখনকার কথা এক নয়। এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আমতা আমতা করে বলল রিমা। সাইমন রিমার চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে বলল, তাই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে? শুধু তো 2টা চুমু খেয়েছি, চুমুতে সিচুয়েশন চেঞ্জ? তাহলে আর একটা খাই, সিচুয়েশন আরও একটু ইন্টারেস্ট করি। রিমা চোখ বন্ধ করে ফেললো সাইমনের কথায়। নূর ধীরে ধীরে 1 পা 2 পা করে বিছানার কাছে এসে দাঁড়িয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল সাদাফের টি শার্টের গলার কাছটায়। টি শার্টের গলা একটু টেনে ধরে উকি দিয়ে দেখতে লাগলো কোথায় কোথায় আঁচড় কেটেছিল। নূর নিজেকে নখ দিয়ে। হঠাৎ সাদাফ নূরের হাত চেপে ধরলো বুকের সাথে। তারপর কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নূরকে হ্যাঁচকা টানে বিছানায় ফেলে নূরের উপরে ঝুঁকে এসে নূরের 2 হাত বিছানায় চেপে ধরে পড়ল, এখন এটার প্রতিশোধ নেব। বলেছিলাম না, হিসাবটা তোলা রইল, সুদ সহ ফেরত দেব। নূর ভয় পেয়ে বলল, তাহলে কি আপনি নখ দিয়ে আমায় আঁচড় কাটবেন? না, আমার নখ নেই, নূর খুশি হলো। কিন্তু দাঁত আছে। মানে? এত মানে বুঝতে হবে না। বলেই সাদাফ সাথে সাথে মুখ গুজে দিল নূরের গলায়। সাদাফ নূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের কানের পাশে। তারপর বলল, তোর নখ ছিল, তুই নখ বসিয়েছিস। বলেছিলাম সুদ সহ ফেরত দেব। আমার দাঁত আছে, তাই এখন থেকে তোকে দাঁত বসিয়ে দেব। বলার সাথে সাথে নূরের গলায় মুখ গুজে দিয়ে মোটামুটি হালকা জোরে একটা কামড় খেলো সাদাফ। নূর চিৎকার করবে তার আগে নূরের মুখ চেপে ধরে মুখ উঠিয়ে বলল, সুদ সহ ফেরত দিলাম, কিন্তু কিছু কিছু কষ্ট অনেক সুখের হয়, এটা মনে কর সেরকম। তোকে আজকে আমি প্রথম সুখময় যন্ত্রণা দিলাম। যখন বুঝবি তখন এই যন্ত্রণা তুই বারবার পেতে চাইবি। বলেই কামড় দেওয়া স্থানে ছোট ছোট করে চুমু এঁকে দিল সাইমন। রিমা চোখ বন্ধ করে ফেলল। রিমা চুপ। সাইমনের কি হলো কে জানে। রিমার ঠোঁটে চুমু খেয়ে বসলো, তবে ধীরে ধীরে, যেন কোনো তাড়া নেই। রিমার সাথে সাথে নিজের জামা খামচে ধরলো। সাইমন রিমার দিকে তাকালো। সাইমন চোখ খোলার সাথে সাথেই গালে 5 আঙ্গুলের দাগ বসে গেল। থাপ্পড়ের চোটে সাইমন ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। পড়ে গিয়ে দেখলো খাটের নিচে গড়াগড়ি খাচ্ছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল। রিমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছিল বলতে পারে না। সামনে টেবিলে রাখা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:30টার মতো বাজে। রিমার জন্য অপেক্ষা করছিল কখন রিমা প্রজেক্ট শেষ হবে, রিমার রুমে গিয়ে বোঝাপড়া শেষ করবে। কোনো মতে বিছানা ধরে উঠে দাঁড়ালো সাইমন। দাঁড়িয়ে চিন্তা করলো এখন যাবে কিনা। পর মুহূর্তে চিন্তা করলো এখনই যেতে হবে, কিছু বোঝাপড়া যা আজকের মধ্যেই শেষ করতে হবে। যেই ভাবা সেই কাজ। চুপি চুপি বের হয়ে রিমার রুমের দিকে গেল সাইমন। গিয়ে দেখলো রুমে হালকা করে দরজা চাপানো। এখনও টেবিলে বসে কিছু একটা কাজ করছে। স্বপ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। কোনো মতে ভয়ে ভয়ে রিমা রুমের ভিতর ঢুকলো। মনে মনে ভাবলো স্বপ্ন রিপিট না হলেই হয়। ফজলুর রহমান আজকেও রাতে ঘুমাতে পারছে না। সাদাফ হুমায়ুন রহমানকে ডেকে নিয়ে কি কথা বললেন এটা মনে মনে ভাবছেন আর বিছানায় এপাশ ওপাশ করছেন। সামিহা বেগম বললেন,
গতকাল দেখলাম ঘুমাতে পারছেন না, এখনো ঘুমাচ্ছেন না, সমস্যা কি? মনে কোনো কথা থাকলে আমার সাথে শেয়ার করেন। ফজলুর রহমান আমতা আমতা করে বলল, তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, জানি না কিভাবে নেবে। সামিহা বেগম বলল। ভনিতা না করে বলেন কি হয়েছে। হুমায়ুন রহমান বলল, আচ্ছা, সাদাবকে তোমার নূরের জন্য কেমন লাগে? মানে সাদাব আমার ভাইয়ের ছেলে, সেটা ঠিক আছে, এবারের ছেলে সব থেকে ভালো ছেলে, কিন্তু কখনো যদি এমন হয় সাদাব নূরকে চায়, তখন তোমার প্রতিক্রিয়া কি হবে? সামিহা বেগম ঝটপট বিছানায় উঠে বসলেন, বসে বলল, কি বললেন? আপনি আবার বলেন তো শুনি। আমি কি কানে ভুল কিছু শুনলাম কি না? মানে আমাদের সাদাব আমাদের নূরকে বিয়ে করতে চাইবে, এটা কি বলতে চাইছেন? হুমায়ুন রহমানও উঠে বসলো, বসে হ্যাঁ সূচক মাথা নেড়ে ইশারা করলেন। সামিহা বেগম হালকা একটা চিৎকার দিয়ে ফজলুর রহমানকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আপনার মেয়েকে সাদাব বিয়ে করতে চাইবে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? আমি তো সারাদিন চিন্তা করতাম কোন বাড়িতে ওকে গুছিয়ে দেব, আল্লাহই জানে। আজকে তো খুশিতে আমি সারা রাত ঘুমাতে পারবো না। সাদাব যদি আমার মেয়ের জামাই হয়, তাহলে তো আমার চেয়ে খুশি দুনিয়াতে আর কেউ হবে না। আর আপনার মেয়েও সারা জীবন আপনার বাড়িতেই থাকবে। ফজলুর রহমান খুশি হলেন বইয়ের কথা শুনে, সাথে সাথে অবাক হলেন মেয়ের প্রতি তার এই ধরনের চিন্তা ভাবনা দেখে। আর বিয়ের পিছনে যুক্তি শুনে আরো অবাক হলেন, তবে কিছুটা ভারমুক্ত হলেন ফজলুর রহমান। শত হলেও সামিয়া বেগম নূরের মা, অবশ্যই তার একটা মতামতের মূল্য রয়েছে, তাই ভয় পাচ্ছিলেন উনি। এটা যেন মনে না করেন নিজের ভাইয়ের ছেলে দেখে বিয়ে দিতে চাইছে বা এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা করেছে। সামিয়া বেগম গলা ছেড়ে বলল, সত্যি বলুন না, আপনি সত্যি বলছেন সাদাব চাইবে নূরকে? যদি একথা সত্যি হয় না, আমি সাদাবকে কালকে থেকে মেয়ের জামাই হিসেবে আদর করব। সামিহা বেগম ছেলে মানুষই দেখে ফজলুর রহমান হাসলেন, বললেন, এখনো চাইনি, তবে চাইতে পারে। আমার মনে হচ্ছে সাদাব নূরকে পছন্দ করে। ভাইজান কিছু একটা জানে, আমাকে সংকেত দিয়েছে, কিন্তু আমি 2 দিন ধরে শুধু ভাবছিলাম। এদিকে নূরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে সাদাফের কথা শুনে। সাদাফ নূরকে ছেড়ে উঠে বসলো, বসে নিজের চুলগুলো ব্রাশ ব্রাশ করতে করতে বলল, নূর, রুমে যা। আর সত্যি এভাবে হুটহাট রাতের বেলা আমার রুমে চলে আসিস না। যথেষ্ট বড় হয়েছিস, আশা করি এতটুকু বুঝতে পারিস তোকে দেখলে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয়। নিজের রুমে যা নূর। নূর কোনো মতে বিছানা থেকে উঠে বসে নিজের গায়ের ওড়না ঠিক করে নিল, তারপর বলল, আপনি কি সত্যি সাবাপুকে বিয়ে করবেন? সাদাফ বলল। তুই চাস না করি? নূর না বলে মাথা ঝাঁকিয়ে সাথে সাথে দৌড় লাগালো রুমের বাইরে। সাদাফ নূরের যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটু দীর্ঘশ্বাস ছাড়লো। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে খেতে বসেছে। সবার শেষে নেমেছে নূর। রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, ইদানিং নূরের ঘুমাতে দেরি হয়। নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, কি রে নূর, তোর এত উঠতে দেরি হয় কেন রে আজকাল? স্কুল আছে, কই তাড়াতাড়ি উঠবি তা না, সবার পরে তুই উঠিস। হঠাৎ নওরিন আফরোজ বললেন, কিরে এই গরমের মধ্যে তুই এত ঘোমটা দিয়ে এসেছিস কেন? নূর চুপচাপ আমতা আমতা করতে করতে বলল, আমার গরম লাগছে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই। সাদাব জানে কেন নূর ঘোমটা দিয়ে এসেছে। কাল যে দুষ্টুমির ছলে ভুল করে ফেলেছে সাদাব, এমন একটা জায়গায় কামড় দিয়েছে যেখানে নূরের দাগ হয়ে গিয়েছে। এখন সর্বনাশ, যদি কেউ ঘুমটা সরিয়ে ফেলে তাহলে তো দেখে ফেলবে। সাদাব আর চোখে দেখতে লাগলো নূরকে। নওরিন আফরোজ বলল, 2 দিন হলো মাত্র জ্বর গিয়েছে, আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর আসবে না তো আবার? বলেই কপালে হাত দিলেন। দেখলেন না, তাপমাত্রা ঠিক আছে। সামিয়া বেগম নূরের দিকে তাকিয়ে হঠাৎ করে তাকালেন সাদাফের দিকে। ওনার এমনি খুব পছন্দ সাদাফ, আর উনি তো আজকে থেকে ঠিক করে রেখেছেন সাদাফকে নিজের মেয়ের জামাইয়ের মতো ট্রিট করবে। তাই নূরের দিকে মনোযোগ না দিয়ে চুপচাপ চলে গেল সাদাফের কাছে। গিয়ে সাদাফকে মাছের বড় মাথাটা দিলেন, যেটা সবসময় সাদাফের বাবা অর্থাৎ হুমায়ুন রহমানকে দিতেন। ওনার খুব পছন্দ ছিল, কিন্তু আজকে সবাই অবাক হয়ে গেল মাথাটা সাদাফের প্লেটে দেওয়ায়। ফজলুর রহমান অবাক হয়ে তাকালেন সামিহা বেগমের দিকে, চোখ রাঙালেন, মনে মনে বললেন, কি করছে মাথা মোটা মহিলা? কাল শুধু বলেছিল সাদাব আর নূরের কথা, উনি তো আজকে থেকে সাদাবকে মেয়ের জামাই বানিয়ে বসে আছে। সামিহা বেগম চোখ রাঙানো দেখলেও বিশেষ পাত্তা দিলেন না। মাথাটা তুলে দিয়ে সাদাফের মাথায় হাত বুলিয়ে বলল, খা বাবা, সুন্দর করে মাথাটা খা। সারাদিন কত প্রেশার তোর উপরে, বাড়িতে ঝামেলা, অফিসের ঝামেলা, সব তোকে দেখতে হয়। তোর মাথাটা খাওয়া দরকার বাবা, খা।
হুমায়ুন রহমান বুঝতে পারলেন সামিহা বেগমের মতলব, তবে বাবা হিসাবে উনি খুশি হলেন নিজের কাছে। খুব ভালো লাগছে, যাক কেউ তো আছে বলার, আগে পিছে সবকিছু বুঝে গিয়েছে। এদিকে সাদাফের সামিহা বেগমের ব্যবহার দেখে কাশি উঠে গেল। সামিহা বেগম তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বললেন, খা, মনোযোগ দিয়ে খা। খাওয়ার সময় এদিক ওদিক এত তাকাতে হয় না। আর কি খাবি বাবা? তোর তো গুড়ের পায়েস অনেক পছন্দ। আজকে তোর জন্য আমি গুড়ের পায়েস রান্না করব, ঠিক আছে? কথাটা শুনে নওরিন আফরোজ সাথে সাথে তাকালো সামিহা বেগমের দিকে। বুঝতে পারছে না সামিহার আজকে কি হলো, সমস্ত মনোযোগ যেন শুধু সাদাফের দিকে। টেবিলে যে আরো কেউ আছে, ওনার নিজের ছেলে মেয়ে আছে, সেটাও ভুলে গিয়েছে সামিহা বেগম। সাদাফ চুপচাপ খাওয়ায় মনোযোগী হলো। সামিহা বেগমের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, ধন্যবাদ আম্মু, বলেই খেতে শুরু করলো। এদিকে সাইমন আর রিমা একজন আরেকজনের দিকে তাকাতে পারছে না। গতকাল রাতে কি এমন হয়েছিল সেটা এখনো জানা যায়নি, পরে জানা যাবে। আপাতত দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, মনোযোগ দিয়েছে শুধু খাওয়ার দিকে। সাদাফের খাওয়া শেষ হয়ে গেলে বেসিনে হাত ধুয়ে মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। যাওয়ার সময় সামিহা বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, এক কাপ কফি হলে ভালো হয়, পাঠাবে একটু উপরে? সামিহা বেগম সাথে সাথে নূরের দিকে তাকিয়ে বলল, এই নূর, তাড়াতাড়ি যা উপরে, সাদাফের জন্য কফি নিয়ে যা। নূর অবাক হয়ে গেল। নূর কেন নিয়ে যাবে? সাদাফ সিঁড়ির কাছে এলো, উপরে যাবে, ঠিক এমন সময় নওরিন আফরোজ বলে বসলো। সাদাফের পা থেমে গেল। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে নওরিন আফরোজ বলল, বলেই নওরিন আফরোজ সাথে সাথে নূরের দিকে তাকালো, দেখতে চাইলো নূরের কি রিয়াকশন। নূর সাথে সাথেই চট করে বলল, কি দরকার শুধু শুধু একজন মানুষের খরচ বাড়ানোর, বলো তো আম্মু? তাকে নতুন করে আলাদা করে কাপড় দিতে হবে, তাকে নতুন করে খাওয়াতে হবে, কত কিছু করতে হবে। কি দরকার শুধু শুধু খরচ বাড়ানোর? উনি তো মাত্র অফিসে জয়েন করেছে, কয় টাকাই বা আর বেতন পাবে বলো? নওরিন আফরোজ নূরের যুক্তি শুনে বোকা হয়ে গেলেন। নওরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে বললেন, তুই কবে বড় হবি রে? সাদাফ কি ওই অফিসে চাকরি করে যে বেতন পাবে? ও ওই অফিসের মালিকের ছেলে, ও লাভের অংশ পাবে যেমন ওর বাপ চাচারা পায়। আর একটা বউ পালার মতো যোগ্যতা আমার ছেলের আছে। কি রে সাদাফ, কথা বলছিস না কেন? বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন। ফজলুর রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা সাদাব, তুই তো 2 দিন আগে বললি একটি মেয়ে তোর পছন্দ। আমরা সবাই চিনি কে মেয়েটি, নাম তো বললি না। ফজলুর রহমানও মনে মনে জানতে চায় সাদাফ আসলে নূরের কথা ভাবছে কিনা। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে বলল, যাকে আমি বিয়ে করতে চাই সে মেয়ে নিজেই তোমাদের কাছে বিয়ের প্রস্তাব দেবে আমার জন্য, আমি বলবো না। বলেই হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নূর অবাক হয়ে গেল, একই ঝামেলায় ফেলে গেল সাদাব ভাই। নূর কি করে বলবে ও সাদাব ভাইকে বিয়ে করতে চায়? নূরের বুঝি লজ্জা লাগে না? আমার অসভ্য নির্লজ্জ কেন লোকটা, রাতে তো ঠিকই আমায়, ছি। মনে মনে কি ভাবছে নূর? রাতের কথা ভাবতেই নূরের গায়ে লোমকূপ সব দাঁড়িয়ে গেল। কিভাবে সবার সামনে বলবে নূর সাদাব ভাইকে বিয়ে করতে চায়? এটা কি কখনো সম্ভব? নূর যে ছোট্ট একটা মেয়ে হয়ে কিভাবে বিয়ের কথা বলবে? নূর কফি নিয়ে ঢুকলো সাদাফের রুমে। সাদাফ মাত্রই প্যান্টের বেল্ট লাগাচ্ছে। নূর ইতস্তত বোধ করছিল সাদাফের সামনে যেতে। প্যান্টের বেল্ট লাগাচ্ছে এমন অবস্থায় নূরের ঢুকতে কেমন যেন লাগছে। নূর দাঁড়িয়ে রইল দরজায়। সাদাফ নূরের দিকে তাকালো, তাকিয়ে নূরের হেজিটেশন বুঝতে পেরে বলল, সমস্যা নেই, ভিতর আয়, টেবিলে এসে কফি রাখ। নূর এক পা দুপা করে টেবিলের কাছে গিয়ে কফি রেখে দাঁড়িয়ে রইল। সাদাফ নূরের দিকে তাকালো, কিছু বলল না। রেডি হয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কিছু বলবি? এখনো দাঁড়িয়েছিস যে? নূর টেবিলের কাছ থেকে হেঁটে হেঁটে সাদাফের কাছে এসে দাঁড়িয়ে বলল, আপনি কেন বলেন যে আপনাকে বিয়ে করবে সে নিজে প্রস্তাব দেবে? সাদাফ বলল নূরের দিকে তাকিয়ে, ঠিকই তো বলেছে, যে আমাকে বিয়ে করতে চায়, যে আমাকে ভালোবাসবে, তার অবশ্যই মুখ ফুটে বলতে হবে। আমি কত সস্তা নাকি? চুপচাপ চাইলেও আর পেয়ে গেল? আমার জন্য তো লড়তে হবে। যে আমাকে চায়, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাকে তো পরীক্ষা দিতে হবে সে আমাকে আসলে ভালোবাসে কিনা। যদি কারো সামনে সাহস করে বলতেই না পারে, তাহলে আর কি ভালোবাসে? মনে মনে তো সবাই ভালোবাসতে পারে, যে ভালোবাসা প্রকাশ করতে জানে সেটাই ভালোবাসা। আর যদি সে ভালোবাসে, সে সাহস করে বলতে না পারে তখন? জানতে চাইলো বোকা নূর। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তাহলে আর কি করব? সবাইকে বিয়ে করে ফেলবো। আর তুই কেন চাস না আমার বিয়ে হোক? আমি বিয়ে করে তুই কি মনে করিস আমার টাকা নেই, বিয়ে করে আমি বউকে খাওয়াতে পারবো না তাই? বলল সাদাফ। নূর বলল,
না না, তা কেন হবে? আমি হঠাৎ আপনার বিয়ের কথা শুনে তাড়াহুড়ো করে এই কথা বলে ফেলেছি। আমি মোটেও আপনাকে ফকির মনে করি না, বিশ্বাস করুন। মেয়েটা যদি আমার মতো লাজুক হয় আর ভীতু হয়, তাহলে বাপ চাচাদের সামনে কিভাবে বলবে আপনাকে সে বিয়ে করতে চায়? বলল নূর। তুই লাজুক, তুই ভীতু? তাহলে তোর বাপ চাচাদের যে বল, রাতের আধারে তুই আমার রুমে আসিস আর কি সব করিস, দেখি তোর লজ্জা আর ভয় কোথায় থাকে। না না, এটা যে বলবেন না। আচ্ছা, আর কোনো উপায় নেই আপনি কাকে বিয়ে করতে চান সেটা বোঝানোর? বলল নূর। এই মুহূর্তে আর কোনো উপায় দেখছি না, পরে যদি মনে পড়ে তাহলে তোকে জানাবো। বলেই সাদাফ রুম থেকে বের হবে, হঠাৎ মনে পড়ল রাতে নূরকে গলার কাছে একটা কামড় দিয়েছিল, সেটার দাগ কতটা হয়েছে একটু দেখতে। নূরের কাছে এসে ঘুমটা হঠাৎ ফেলে দিল সাদাফ। নূর ভ্যাবাচাকা খেয়ে গেল হঠাৎ ঘুমটা ফেলে দেওয়ায়। ঝরঝরিয়ে নূরের সামনে চুলগুলো মুখের উপর এসে পড়ল। সাদাফ মুগ্ধ হয়ে দেখলো দৃশ্যটি, তারপর গলার কাছে চুলগুলো একটু সরিয়ে দেখলো স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষের কামড়ের দাগের মতো। সাদাফ মুচকি হাসলো, তারপর বলল, এখনো জ্বালা করছে? ব্যথা করে? করলে একটু মলম লাগিয়ে নিস, আমার আলমারিতে মলম আছে। নূর মাথা নেড়ে সাই জানালো। সাদাফ কথাটা বলে বের হয়ে গেল। মনে মনে ভাবলো, পাগল নূর সারাদিন এখন পাগলামি করবে আর উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। তারপরও সাদাফ খুশি, সারাদিন সাদাফকে নিয়ে ব্যস্ত থাকবে। বিকাল 5টা বাজে। নূর ঘুম থেকে উঠে বিকালে ড্রয়িং রুমে এসে বসেছে। আজ হুমায়ুন রহমান ও ফজলুর রহমান কেউ অফিসে যায়নি, তারাও চা খাওয়ার জন্য নিচে এসে বসেছে। নূর আমতা আমতা করছে হুমায়ুন রহমান ফজলুর রহমানের সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ খুঁজে পাচ্ছে না। হুমায়ুন রহমান নূরকে ডেকে বলল, এদিকে আয় তোমা, কি হয়েছে, কিছু বলবি? নূর উঠে গিয়ে হুমায়ুন রহমানের সাথে বসে বলল। না বড়াবু, কিছু বলবো না। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা বড়াবু, সাদা ভাইয়া কাকে বিয়ে করতে চায়? যদি মেয়েটা ভালো না হয়, যদি মেয়েটা অনেক ঝগড়াটে হয়, যদি আমাকে রিমাকে সহ্য করতে না পারে, তুমি এমন মেয়েকে বিয়ে করিও না প্লিজ। ফজলুর রহমান অবাক হয়ে গেল মেয়ের কথা শুনে। হুমায়ুন রহমান মুচকি হাসলেন, হেসে হেসে বললেন, কি করে জানলি মেয়েটা ঝগড়াতে হবে? ভালোই তো হতে পারে, তোর মতো লক্ষ্মীও তো হতে পারে। নূর বলল, মোটেও না, আমার মতো কোনোদিনও হবে না। আমি তো শুধু একটাই, তোমার আদরের নূর। অন্য কেউ কি করে হতে পারে আমার মতো বলো তো? এই বিয়েটা ক্যান্সেল করে দেয়া যায় না? সাদা ভাইয়ার কি এমন বয়স হয়েছে? পাশের বাড়ির একটা ছেলে তো 30 বছর হয়ে গেছে, তারপরেও এখনো বিয়ে করেনি। আর সামনে তো আমার এসএসসি পরীক্ষা। তাহলে এই সময় যদি বিয়ে করে আমরা কি আনন্দ করতে পারবো বলো? এর থেকে ভালো না সাদা ভাইয়াকে বলে দাও এই বিয়ে হবে না। ফজলুর রহমান অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে। এটা স্পষ্ট নূর চাইছে না সাদাফের বিয়ে হোক। তবে কি সাদাফের আগে নূরেই সাদাফকে চেয়ে বসবে? মনে মনে ভাবতে লাগলো ফজলুর রহমান। এদিকে সাইমন রুমে গিয়ে ভাবতে লাগলো রিমার কথা। রিমা কলেজে চলে গিয়েছে, সাইমন আজকে ভার্সিটি যাবে না। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে গতকাল রাতের কথা। সাইমনের কলার ঝাঁকাতে ঝাঁকাতে সাইমনকে বলল, বিয়ে করবি, প্রেম করবি, তাহলে ওকে দিয়ে কাজ করাস না কেন? সাইমন বলল, ছেলে যেহেতু হয়েছি, একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। কথাটা বলার সাথে সাথে রিমা সাইমনের কলার ধরে নিয়ে সাইমনকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তারপর সাইমনের উপর চড়ে বসে বলল, এবার বল, কি করবি? বিয়ে করবি, প্রেম করবি, আর তোর ঘরে গিয়ে ঘর গোছাবো আমি, তোর কাপড় চোপড় ধোবো আমি, আয়রন করব আমি, তাই তো? এটা বলতে চাচ্ছিস? সাইমন ভ্যাবাচাকা খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। এদিকে অদ্ভুত অনুভূতি হচ্ছে, রিমা ওর উপর বসে আছে, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে। ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ, বিয়ে তো একসময় করবই। রিমা যেন রাগে খেই হারিয়ে ফেললো, আর কিছু বলতে পারছে না। হঠাৎ করে আঁকড়ে ধরলো সাইমনের ঠোঁট। না, এটা কোনো চুমু না। রাগে ক্ষোভে সাইমনের ঠোঁটে কামড় দিয়ে বসেছে রিমা। এমন কামড় দিয়েছে, সাইমন ব্যথায় রিমার কোমরে দুহাত দিয়ে চেপে ধরলো। চোখ বন্ধ করে ফেললো সাইমন। কিছুক্ষণ পর সাইমনের ঠোঁট ছেড়ে দিয়ে রিয়া সাইমনের উপর থেকে উঠে বসে বলল, এবার যা, বিয়ে কর। বিয়ে করে বউকে দিয়ে কাজকর্ম করা। আর যদি আমার রুমে দেখি, তাহলে জেনে রাখ তোর কপালে অনেক দুর্গতি আছে। বলেই রিমা খাট থেকে নেমে বলল, যা, রুম থেকে বের হ। সাইমন কিছুক্ষণ যেন অবাক হয়ে পড়ে রইল, কিছু বলার ভাষা নেই। দৃশ্যটি মাথা থেকে যাচ্ছে না কোনোভাবেই। রিমা ওর কোমরের উপর বসে ওকে ঠোঁটে চুমু খেয়েছে, সরি থুক্কু কামড় খেয়েছে, যাই হোক ঠোঁটে ঠোঁট স্পর্শ করেছে, নিজে থেকে এসেছে রিমা।
এটা বারবার ভাবতে দেহ মন শিহরিত হচ্ছে সাইমনের। শত হলেও সাইমন একটা পুরুষ মানুষ। এত রাতে ভাবে এরকম অবস্থায় নিজেকে আবিষ্কার করা এটি যে ভূমিকম্পের চেয়েও কোনো অংশে কম নয়। হঠাৎ করে মনে পড়ল যে কথা বলতে এসেছিল সে কথা তো বলাই হয়নি। কলেজ কম্পাউন্ডে যে ঢলাঢলি করে ছেলেদের সাথে কত কথা বলে সেই কথাই তো বলতে এসেছিল। সাইমন শোয়া থেকে উঠে বসলো। বসে ঠোঁট মুছতে মুছতে রিমার দিকে তাকালো। ভিতরে কেমন যেন লাগছে সাইমনের, ঠিক বোঝাতে পারবে না। তবে নিচের ঠোঁটকে অস্বাভাবিক ব্যথা করছে। খুব জোরে কামড় দিয়েছে অসভ্য মেয়েটা। সাইমন রিমার দিকে তাকিয়ে কলেজ কম্পাউন্ডে ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছিলি কেন? আমার ইচ্ছা, আমি যার সাথে ইচ্ছা হয় হেসে হেসে কথা বলবো, তাতে তোর কি? প্রথমত বড় হই তোর সম্মানের সাথে কথা বলবি, ভবিষ্যতেও সম্মান দিয়ে কথা বলবি। দ্বিতীয়ত আমার ঠোঁটে তুই চুমু খেয়েছিস, আজকে পর থেকে এই ঠোঁট দিয়ে তুই হেসে হেসে কারোর সাথে কথা বলতে পারবি না। চুমু তুই খেয়েছিলি, আমি কামড় দিয়ে এটা শোধ করে দিলাম, হিসাব বরাবর। না, বরাবর না। আমি যখন চুমু দিয়েছিলাম তুই মজা পেয়েছিস, তুই যখন আমাকে দিয়েছিস আমি ব্যথা পেয়েছি, তাই তোকে এখন ব্যথা দেব। মানে কিছু না, তোকে এখন বিছানায় শুয়ে তারপর তোর উপরে বসে থেকে তোকে কামড় দেব। কিন্তু আমি তো আবার অনেক মহান টাইপের লোক। তুই আমাকে কলা ধরে জাগাতে জাগাতে নিয়ে গিয়েছিস, আমি তোকে সুন্দর করে কোলে নিয়ে বিছানায় নেব। খবরদার, কাছে আসবি না, না হলে কিন্তু আমি চিৎকার করব। ডাক তোর বাপ চাচা ভাইকে, তারাও দেখুক তুই কামড় দিয়ে আমার ঠোঁটের কি অবস্থা করেছিস। ডাক। বলেই রিমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেললো সাইমন। যে রিমার উপরে উঠে বসবে অমনি রিমা বলল, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো কামড় দিব না, প্রমিস করে বলছি। মনে থাকবে তো? আর কলেজ কম্পাউন্ডে কেন এদিক ওদিক কোনো জায়গায় কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না, এইটা প্রমিস কর। বলল সাইমন। আমি কথা বললে তোমার কি সমস্যা? তুমিও মানুষের সাথে কথা বলো, আমি যে তোমাকে কিছু বলিনি। বলল রিমা। বলিসনি? তাহলে তুই আমার কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিস কেন? তাহলে তুই আমাকে যেই মাত্র কামড় দিলি কেন? কি চিন্তা করে তুই এইসব করছিস? গার্লফ্রেন্ড গান গাইছিস কেন 3 দিন ধরে? আমি একবারও তোকে বলেছি আমার গার্লফ্রেন্ড আছে বা আমি কাউকে পছন্দ করি? বলেছি তোকে? তাহলে তুই কেন এগুলো বানিয়ে বানিয়ে মনে মনে চিন্তা করছিস? আমি কি করব? নূর তো বললো তোমার সামনে বিয়ে, তো বিয়ে যখন করবে বউকে দিয়ে করাও, আমাকে দিয়ে কেন করাবে? বলল রিমা। সাইমন খাটে সুন্দর করে বসলো। বসে রিমার দিকে তাকিয়ে বলল, নূরের কথা এসব পাগলামি? নূর কি বোঝে? আমি বিয়ে করব এই জন্য তোর শুনতে খারাপ লাগছে? মন খারাপ হয়েছে? কেউ আমার বউ হবে, আমার ঘর গোছাবে, কাজ করবে, তোর এগুলো শুনতে ভালো লাগেনি? জানতে চাইলো সাইমন। রিমা কাঁদো কাঁদো কণ্ঠে মাথা এদিক ওদিক করে ইশারা করে বুঝালো না। সাইমনের ঠোঁটে খেলে গেল এক চিলতে হাসি। মুচকি হেসে রিমার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যা, আর কাউকে কখনো বিয়ের কথা বলবো না, কোনো গার্লফ্রেন্ডও বানাবো না। এখন থেকে তো আমার ঘরের সব কাজ তুই করবি নাকি? আমি তোর কাজে ভীষণ অভ্যস্ত। অন্য কেউ আমার ঘরে কোনো কিছু টাচ করুক এইটা আমার পছন্দ না। আমি কোনো কিছুই খুঁজে পাই না। তুই প্রত্যেকটা জিনিস আমার যেখানে রাখা দরকার সেখানেই রাখিস। আমি যেভাবে অভ্যস্ত হয়ে গেছি সেভাবে সব কাজ এখন থেকে তুই করবি, মনে থাকবে? রিমা মুচকি হাসলো। সাইমন বিয়ে করবে না এই কথা শুনে রিমা মনে মনে খুশি হলো, আর মাথা তুলল না। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, আমি তাহলে এখন যাই, অনেক রাত হয়েছে, কেউ দেখলে আসলে সমস্যা হয়ে যাবে, আর আমার বিয়ে নিয়ে মাথা ঘামাতে হবে না, অন্য কেউ আমার ঘরে আসবে না। বলেই রিমার দিকে আর ফিরে তাকালো না। ওর যা জানার প্রয়োজন ছিল জেনে গেছে, এখন গিয়ে নিশ্চিন্তে ঘুমাবে। বর্তমান ভাবতে ভাবতে সাইমন চোখ লেগে গেল। দিনে দুপুরে ঘুমিয়ে পড়ল। এদিকে বেলা বাজে 5টা। সাদাফ হঠাৎ অফিস থেকে তাড়াহুড়ো করে বাসায় চলে আসলো। আজকে আর অফিসে যাবে না, একটা প্রয়োজনীয় কাজ আছে। সেটি দিয়ে উঠতে গিয়ে দেখা হয়ে গেল নূরের সাথে। নূর সাদাফকে দেখে অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, আজকে আপনি এত তাড়াতাড়ি? আপনি তো সন্ধ্যার আগে বাড়ি আসেন না। বলেই সাদাফ রুমে চলে গেল। রুমে ঢুকে ওয়াশরুমে গোসল করার জন্য গেল সাদাফ। এদিকে নূর কফি তৈরি করে রুমের সামনে এসে দেখলো রুমের দরজা চাপানো।
নূর একবার নক করার পর দেখলো ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, তাই নূর দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকার সাথে সাথে দেখলো ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হলো সাদাব ভাই, শুধুমাত্র একটা টাওয়েল পাচানো কোমরে, তাও অনেক নিচু করে, যেন আরেকটু হলে খুলে পড়বে। চুল ভেজা, শরীর দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, বুকের পশমগুলো বুকের সাথে লেপ্টে আছে, কপালের চুলগুলো যেন কপালের সাথে ভিজে লেপ্টে আছে। নূর সাদাফের দিকে তাকিয়ে বারবার শুকনো ঢোক গিলছে। কোনো ছেলেকে এমন সুন্দর লাগতে পারে, কখনো সাদাফকে এরকম খালি গায়ে অর্ধনগ্ন অবস্থায় দেখেনি নূর। পায়ের থেকে মাথা পর্যন্ত বারবার দেখছে আর শুকনো ঢোক গিলছে। সাদাফ তাকিয়ে আছে নূরের দিকে, মনে মনে ভাবছে কিভাবে গিলে খাচ্ছে সাদাফকে। সাদাফ এমন অবস্থায় এক পা দুপা করে নূরের কাছাকাছি চলে আসলো। নূরের হাতে কাপটি অস্বাভাবিক কাঁপছে। সাদাফ খেয়াল করে নূরের হাত থেকে কফির কাপটা টেবিলে রাখলো, রেখে নূরকে ধীরে ধীরে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে বলল, নূর ঢোক গিলল কোনো মতে। সাদাফের দিকে তাকালো। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর আর এই চোখের সাথে চোখ মেলাতে পারল না, সাথে সাথে বাঁ দিকে ঘাড় কাত করে অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। সাদাফ আরও একটু ঝুঁকে এসে নূরের শরীরে দুই পাশে দুই হাত দিয়ে দেয়ালে চেপে দাঁড়িয়ে নূরের কানে কানে ফিসফিস করে বলল। সাদাফ ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে নূরের কপালের চুলগুলি একটু একটু করে কপাল থেকে সরিয়ে কানের পিঠে গুজে দিল। নূরের শ্বাস প্রশ্বাস যেন আরো দ্রুত হয়ে গেল সাদাফের এই অল্প একটু স্পর্শে। সাদাফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই অল্প একটু স্পর্শে এরকম কেঁপে উঠেছিস নূর? তুই যদি বুঝতে পারতি এই মুহূর্তে আমার কি ইচ্ছা করছে, তাহলে হয়তো তোর ভিতর ভূমিকম্প শুরু হয়ে যেত। নূরের শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হয়েছে যে সাদাফ নূরের বুকের উঠানামা পর্যন্ত স্পষ্ট অনুভব করতে পারছে। সাদাফের যেন দৃষ্টিতে আরো ঘোর লেগে যাচ্ছে, কেমন নিজেকে মাতাল মাতাল লাগছে। ডান হাত দিয়ে ধীরে ধীরে নামিয়ে সাদাফ নূরের কোমর ধীরে ধীরে হালকা টানে নিজের একদম কাছাকাছি মিশিয়ে নূরকে বলল, কেন তুই বারবার এসে আমার ভিতরেই অন্য একটা আমিকে জাগিয়ে দিস নূর? তুই কি জানিস আমার অন্য আমিটা কতটা ভয়ঙ্কর? সহ্য করতে পারবি না। সাদাফের উষ্ণ গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নূরের কপালে, গালে, সব জায়গায়। নূর যেন আর নিজের মধ্যে নেই। ভয়ে কি শিহরণে নাকি অন্য কোনো অজানা অনুভবে নূরের হাত পা কাঁপতে লাগলো। সাদাফ নূরের গালে নিজের নাক ঘষে ঘষে বলল, আজকে তোকে ছেড়ে দিলাম, যা। আজকে আবার এক জায়গায় যেতে হবে, আসলে অনেক জরুরি কাজ। বন্ধু বান্ধবীরা আসবে, হ্যাংআউট আছে, আসতে রাত হবে আমার। কফি খেয়ে বের হয়ে যাবো বাইরে। যা, আমি রেডি হব। নাকি তুই চাচ্ছিস তোর সামনে সব কিছু করে? আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই, একদিন তো দেখবি। বলেই সাদাফ নূরের সামনে টাওয়েলটা এমনভাবে হাত দিল যেন খুলে ফেলবে। নূর সাথে সাথে সাদাফের হাত ধরে ফেললো, চোখ খুলে বলল, কি করছেন? আমার সামনে কি খুলবেন নাকি আপনি? কি করব? তুই তো যাচ্ছিস না, তাই ভাবলাম হয়তো দেখতে চাচ্ছিস, তাই তুই সামনে চেঞ্জ করতে আমার কোনো সমস্যা নেই। তুই তো দেখবি, আর তো কেউ না। বলেই কফির মগটা হাতে নিয়ে কফিতে মুখ দিয়ে দেখলো কফিটা ঠান্ডা হয়ে গেছে, কিছু করার সময় নেই, তাই ঠান্ডা কফিটাই এক চুমুকে খেয়ে বলল, তাহলে বাইরে যা, আমি রেডি হব, আমার বের হতে হবে। নূরকে বাইরে যেতে না দেখে সাদাফ নূরের কাছে এগিয়ে এসে বলল, আসলে চাচ্ছিসটা কি? কিছু বলবি আমাকে? বের হচ্ছিস না কেন? নূর আমতা আমতা করে সামনে দাঁড়িয়ে বলল। বলছি কি, ওইখানে কি সাবাপু আসবে? সাদাফ এবার বুঝতে পারল নূরের সমস্যাটা কোথায়। নূরকে খেপানোর জন্য বলল, হ্যাঁ, সব বন্ধু বান্ধবরা যেহেতু আসবে, ও তো আসবেই। বলেই আলমারি থেকে একটা শার্ট বের করে নূরের সামনে শার্ট পরে বোতাম লাগাতে লাগলো সাদাফ। তারপর নূরের দিকে তাকিয়ে একটা আন্ডারওয়্যার বের করে বলল, এখন আমি এটা পরবো, তুই কি এখনো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আচ্ছা, ব্ল্যাক পরবো নাকি রেড পরবো, কোনটা? নূর ভীষণ লজ্জা পেয়ে গেল, সাথে সাথে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সাদাফ মনে মনে হাসলো। সাদাফ জানে নিচে গিয়ে অবশ্যই কোনো একটা ঘটনা পাকাবে, এটা সাদাফ আগে থেকেই প্রস্তুত। সাদাফ রেডি হয়ে একেবারে নিচে নেমে দেখলো হুমায়ুন রহমান, ফজলুর রহমান, নওরিন আফরোজ এবং সামিহা বেগম সবাই নিচে, এমনকি সাইমন নিচে বসে আছে। কিন্তু নূরকে কোথাও দেখতে পারছে না। সাদাফ তো চিন্তা ভাবনা করছে নূর অবশ্যই নিচে থাকবে, কোনো না কোনো ঘটনা তো অবশ্যই পাকাবে। চিন্তা করতে করতে নিচে নামলো। হঠাৎ হুমায়ুন রহমান বলল, কোথায় যাচ্ছ? সাদাফ বাবার দিকে তাকিয়ে ভদ্র ছেলের মতো উত্তর দিল, এই তো বাবা, বন্ধুদের সাথে একটা গেট টুগেদার আছে, সেখানে যাচ্ছে, ফিরতে রাত হবে একটু। তোমরা ডিনার করে নিও, আমার জন্য ওয়েট করো না। বলে যেই না বের হবে অমনি হুমায়ুন রহমান বলল, দাঁড়াও, এখনই যাচ্ছ কেন? নূরকে তো সাথে নিয়ে যেতে হবে। সাদাফ জানতো এমন কোনো কথাই আসবে, কিন্তু অবাক হওয়ার ভান ধরে বলল,
নূর নূর কেন যাবে? ওইখানে তো বড়দের, আমার ফ্রেন্ডদের গেট টুগেদার, ওইখানে ও যেয়ে কি করবে? হুমায়ুন রহমান মনে মনে বলল, হায় রে নাটক, ঠিকই নূরের উস্কে দিয়ে এখন এমন ভাব ধরছে কিছুই জানে না। ছেলে একটা পয়দা করেছে, কি খেয়ে আল্লাহ জানে। বহুরূপী একটা ছোট্ট মেয়েটার মাথাটা চিবিয়ে খেলো। তারপর বলল, নূরের তো সাথে যাবে, ও বায়না ধরছে, তাছাড়া কোথাও বের হয় না, যাও হয় না, তাই ও তোমার সাথে যেতে চাইছে। নিয়ে যা। সাথে অবশ্য নূর একাও যাবে না, রিমা ও সাইমাও যাবে। সবাইকে একসাথে নিয়ে যা। তুই বন্ধুদের সাথে থাকিস, ওরা তিনজন নিজেদের মতো আড্ডা দিবে, সমস্যা নেই। সাদাব ঘাড় ঘুরিয়ে তাকালো সাইমনের দিকে। সাইমন 32টা দাঁত বের করে মিষ্টি একটা হাসি উপহার দিল, যেন কিছুই জানে না। সাদাব মনে মনে হাসলো, জানতো নূর ঠিকই একটা ঘটনা পাকাবে, ঠিকই সে অনুযায়ী কাজ করছে। সাদাব ও চাইছিল নূরকে নিয়ে যেতে, ওর বন্ধু বান্ধবী সবাই দেখতে চেয়েছে নূরকে, তাই দেখানোর জন্য নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু একা কিভাবে নিয়ে যাবার কথা বলবে, তাই নূরকে দিয়ে বলিয়ে ছাড়লো। রিমা আর নূর দুজনাই রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে। অবাক হয়ে তাকিয়ে রয়েছে সাইমন ও সাদাব, যেন চোখে ঘোর লেগে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে দুজন। এইভাবে গেলে তো সর্বনাশ, সবাই ওদের দিকে তাকিয়ে থাকবে। দুই ভাই মনে মনে একই কথা ভাবছে। দুজনেই ব্ল্যাক কালারের পার্টি ড্রেস পরেছে, গলায় ঝুলিয়েছে ছোট্ট একটা স্কার্ফ, চুলগুলো সুন্দর ঝরঝরে সিল্কি ছেড়ে রেখেছে, হালকা পাতলা মেকআপ, গোলাপি লিপস্টিক, যেন সদ্য পৃথিবীতে নেমে আসা দুইটা পরী। সাইমন কি মনে করে যেন তাকালো সাদাফের দিকে, দেখলো সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইমন মনে মনে ভাবলো, আজকেও তাকিয়ে আছে। আসলে সাদাব ভাই কার দিকে তাকিয়ে আছে, নিজের বোনের দিকে নাকি আমার বোনের দিকে? পরক্ষণে ভাবলো যার দিকেই তাকাক ওর কি। আবার রিমার দিকে তাকিয়ে রইল সাইমন। সাদাফ হালকা একটু কেশে সাইমনকে বলল, আমি গাড়ি বের করছি, তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আয়। সাথে সাথে সিচুয়েশন থেকে বাঁচার জন্য বাইরে বের হয়ে গেল সাদাফ। যেভাবে তাকিয়েছিল সবাই না জানি কি মনে করবে যদি খেয়াল করে থাকে। এদিকে বোকানুর মনে করলো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছে, অথচ সাদাফ ভাই ওকে ঠিক মতো দেখলো না। বাইরে বের হয়ে গেল, মনটা যেন একটু খারাপ হয়ে গেল নূরের। তিনজন বাইরে বের হয়ে দেখলো সাদাফ গাড়ি নিয়ে অপেক্ষা করছে। সবাই যার যার মতো গাড়ি খুলে সিটে বসে গেল। রিমা ও নূর পিছনে বসলো, সাইমন স্বাভাবিক আগের মতোই সামনে বসলো। সাদাফ কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিল, আর চোখে শুধু মিররে একবার নূরকে দেখলো। ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেল সাদাফের। মেয়েটা যেন ওকে মেরে ফেলতে চাইছে, আজকাল বড্ড জ্বালাচ্ছে নূর, ভীষণ জ্বালাচ্ছে। নূর যদি জানতো সাদাফের ঠিক কতখানি কষ্ট হয় নূরের কাছাকাছি এলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা, তাহলে হয়তো বোকানুর কোনোদিনও সাদাফের কাছাকাছি ভিড়ত না। 40 মিনিটের মধ্যে পৌঁছে গেল নির্ধারিত ভেন্যুতে। সাদাফ সাইমনের দিকে তাকিয়ে বলল, ওদের নিয়ে ওই এন্ট্রান্সের সামনে গিয়ে দাঁড়া, আমি গাড়ি পার্ক করে আসছি। সাইমন নূর ও রিমাকে নিয়ে এন্ট্রান্সের সামনে চলে গেল। সাদাফ গাড়ি পার্ক করে এসে ওদেরকে বলল, আয় ভেতরে চল। নূরের বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে। ভিতরে সাবা আপু আছে, না জানি ওইখানে গিয়ে কি কি দেখতে হবে। চলে তো এসেছে সাদাব ভাইকে সাবা আপুর কাছে থেকে দূরে রাখার জন্য, কিন্তু ছোট্ট নূর কি পারবে সাদাব ভাইকে সাবা আপুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে? মনে মনে ভাবতে লাগলো নূর। চারজন ওরা ভিতরে ঢুকতেই দেখলো অনেক লোকজন। রিমা নূর পাশাপাশি দাঁড়িয়ে আছে। সাইমন সাদাফ একটু এগিয়ে গেল। নূরের চোখ বারবার খুঁজে ফিরছে সাবা আপুকে। একটু সামনে যে দেখতে পেল সাবা আপু দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর করে সেজেছে আজ সাবা আপু, এমনিও সুন্দর নূরের। যেন এখন আজ মনে মনে একটু হিংসা হচ্ছে, নূরের থেকে বেশি সুন্দর যেন লাগতে না পারে, তাই রিমার দিকে ফিসফিস করে বলল, আপু দেখো তো আমায় কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। রিমা অবাক হয়ে গেল, দেখলো নূরকে, বলল, তুই তো কখনো জিজ্ঞাসা করিস না সুন্দর লাগছে কিনা? তুই তো এমনিই সুন্দর, আর কত সুন্দর লাগাতে চাস? নূর বলল, এমনি সুন্দর আর আজকে সুন্দরের পার্থক্য আছে, দেখো তো আজকে আমাকে আলাদা সুন্দর লাগছে কিনা। রিমা বলল, আলাদা আবার কিভাবে সুন্দর লাগে? সুন্দরকে সুন্দরই লাগছে, আলাদা কিভাবে সুন্দর লাগে আবার? বলতে বলতে এগিয়ে গেল সাবা আপুর কাছে। নূর ও রিমা এগিয়ে এলো। সাবা ওদের দেখে সাথে সাথে নূরকে দেখে বলল, হাই প্রীতি, কেমন আছো? আর রিমা, তোমার কি অবস্থা, কেমন আছো? নূর একটু মুচকি হেসে বলল। ভালো আছি, আপনি ভালো আছেন? সাথে সাথে রিমা বলল, হ্যাঁ আপু, ভালো আছি, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। নূর চট করে তাকালো রিমার দিকে। নূরের যেন মনটা ভেঙে গেল। কই, নূরকে তো সেদে সেদে বলল না তোকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু সাবা আপুকে বলল, তার মানে সাবা আপুকে বেশি সুন্দর লাগছে। নূর সাথে সাথে রিমার হাত ছেড়ে দিল। রিমার হাত ছাড়তে নূর দেখলো সাবা আপু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সাইমন আর সাদাফের কাছে, তাই নূর সাথে সাথে বড় বড় পা ফেলে গিয়ে সাদাফের হাত ধরে বসলো।
সাদাফ অবাক হয়ে গেল। এভাবে সবার সামনে, এমনকি বাড়িতে কোনোদিনও হাত ধরেনি, আজ সবার সামনে এসে সাদাফের হাত ধরল। সাদাফ অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? হঠাৎ হাত ধরলি? কিছু লাগবে? সাইমন অবাক হয়ে গেল। সাইমনও আপন ভাই এখানে দাঁড়িয়ে আছে, অথচ হাত ধরে ফেললো যে সাদাফের। পরে পরে ভাবলো সাদাফ ভাই তো ছোটবেলা থেকেই ওকে সব সময় কোলে করে রাখতো, তাই সাদাফ ভাইয়ের নেওটা বেশি। এটা ভাবতে ভাবতে চোখ পড়লো রিমার দিকে, দেখলো রিমার দিকে একটা ছেলে তাকিয়ে আছে। বিপদ সংকেত পেয়েও সাথে সাথে রিমার দিকে হেঁটে গেল। সাবা কাছে এসে দেখলো নূর সাদাফের হাত ধরে আছে। সাবা সাদাফের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বুঝলো, তারপর বলল, সাদাফ চলো ওইখানে সবার সাথে যে পরিচিত হই। সাদাফ বলল, কোথায়? সাদাফ বলল। যেই পা বাড়াবে হাতে টান অনুভব করলো, দেখলো নূর হাত ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাদাফ বলল, কিছু বলবি? কিছু লাগবে? নূর বলল। আমি একা এখানে ভয় পাই। সাদাফ বুঝতে পারছে কি ভয় পায় তার মহারানী, কিন্তু না বুঝার ভান করে বলল, তাহলে ঠিক আছে, চল আমার সাথে। আর হাত ছেড়ে হাট, আমি তোর সাথে আছি। নূর মনে মনে ভাবলো, আমি হাত ছেড়ে দিই আর অমনি সাবা ডাইনিটা তোমার হাত ধরুক, তাই না? কখনো না। কিন্তু মুখে বলল। না না, আমি হাত ছেড়ে হাঁটলে পড়ে যাব। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের চোখের দিকে। নূর তাকালো সাদাফের দিকে, যেন আরেকটু তাকিয়ে থাকলে চোর ধরা পড়ে যাবে, তাই নূর চোখ ঘুরে এদিক ওদিক তাকাতে লাগলো। সাদাফ যা চাচ্ছে মনে মনে তাই হলো, কিন্তু মুখে এমন একটা ভাব যেন কিছুই বুঝতে পারছে না। সাদাফ নূরে হাত ধরে রয়েছে। সাদাফ এইভাবে বন্ধুদের সামনে এগিয়ে গেল। বন্ধুরা সাদাফকে দেখে একে অপরকে ইশারা করতে লাগলো। দেখ, বাচ্চা প্রেমিকাকে নিয়ে এসেছে সাদাফ। শাহিন নামে এক বন্ধু বলে বসলো, এরকম পরি একটা বাচ্চা যদি আমার থাকতো কোলে পিঠে, আমিও বড় করে মানুষ করে পরে বিয়ে করতাম। নয়ন বলল, সেই ভাগ্য আমাদের কোথায় বন্ধু? আমাদের গার্লফ্রেন্ডরা তো মনে কর আমাদের বয়সী, বউ হবে আমাদের থেকে 2-3 বছরের ছোট এরকম। এই ভাগ্য তো শুধু সাদাফের বাচ্চাটাকে কোলে করে বড় করে তারপর বিয়ে করছে। চিন্তা কর। বলতেই সাদাফ, নূর ও সাবা এগিয়ে এলো বন্ধুদের কাছে। আসতেই বলল, কিরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এটা কে তোর সাথে? পুরো পরীর মতো লাগছে। নূর লজ্জা পেয়ে গেল পরিবলায়। সাদাফের হাত আরেকটু খামচে ধরে সাদাফের কাছাকাছি দাঁড়ালো। সাদাফের হাত গিয়ে ঠেকলো নূরের বুকের কাছাকাছি, যেভাবে হাতটাকে জড়িয়ে ধরে রেখেছে। বন্ধুরা চোখ দিয়ে ইশারা করছে। সাদাফ ঘাড় চুলকে বলল, এটা হচ্ছে আমার চাচাতো বোন, নাম নূর। নয়ন ও শাহিন বলে বসলো, ও চাচাতো বোন, নাম নূর। নামের সাথে পুরাই জাস্টিস হয়েছে, পুরাই নূরের মতো দেখতে, নূরানি চেহারা। শাহিন বলল, তোমার বয়স কত এখন খুকি? নূর সাথে সাথেই বলল। নয়ন অবাক হয়ে তাকালো সাদাফের দিকে, ওর কাশি উঠে গেল। কাশতে কাশতে বলল, তার মানে তোমার এখন 16 হয়েছে, তাই তো? নূর হালকা করে মাথা ঝাঁকিয়ে বুঝালো। হ্যাঁ। নয়ন সাদাফের দিকে তাকিয়ে বলল, মামা, আমাকে একটু তাড়াতাড়ি পানি খাওয়া, পানি দরকার। আমার মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেছে। সাবা ওদের কাণ্ড দেখে হাসছে। সাদাফ আর নূর ওরা আসার আগে ওদের নিয়ে কথা হচ্ছিল। সবাই জানে মেয়েটা ছোট, কিন্তু 16 বছর এটা কেউ জানে না। সবাই এখন মনে মনে ভাবছে এই মেয়ের সাথে বিয়ের দিন বিড়াল মারবে কেমনে। শাহিন নূরের দিকে তাকিয়ে বলে বসলো, আচ্ছা নূর, তুমি কি বিড়াল মারা বোঝো? বুঝবো না কেন? কিন্তু বিড়াল আমার খুব প্রিয়। বিড়ালকে মারা আমার একদম পছন্দ নয়। উত্তর দিল নূর। সাথে সাথে সবাই নূরের উত্তর শুনে হেসে দিল। সাবা বলল, কি শুরু করেছিস তোরা? থামবি? সাদাফ বলল, এই জন্যই আসতে চাইনি, আর ওদেরও নিয়ে আসতে চাইনি। তোরা জোর করেছিলি বলে আসলাম, এখন থাম। ওকে, আমরা এখন থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু মামা তুই বিড়াল মারবি কেমনে? বলল নয়ন। সাদাফ বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে বলল, সবার সাথে 2 মিনিট দাঁড়া, আমি একটু আসছি। নূর সাদাফের হাত আরো জোরে কষে জড়িয়ে ধরল। সাদাফ বলল, কি হলো? ওয়াশরুমে যাবো? ওয়াশরুমে যাবি তুই? নূর বলল। ওয়াশরুমে না যাই, দরজা পর্যন্ত যাবো, আমার একা একা ভয় করে। সাদাফ বলল। তুই কি ছোট বাচ্চা? এখানে 2 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। নূর বলল, আমি তো বাচ্চাই, আর আমার এখানে একা একা ভয় করে। আমি আপনাকে ছাড়া কোথাও থাকবো না। নূরের মনে মনে চিন্তা, যদি সাদাফের হাত ছেড়ে দেয় সাবাপুর সাথে যে কোনো জায়গায় কথা বলে চুপচুপ করে, সেজন্যে নূর সাদাফকে ছাড়বে না, প্রয়োজনে ওয়াশরুমে দরজা পর্যন্ত নিয়ে যাবে। সাদাফ বলল, আচ্ছা আচ্ছা, তুই তাহলে বাচ্চা না, তাহলে চল আজকে তোকে যেয়ে ফিডার খাওয়াবো। নয়ন বলল, এমন করছিস কেন? জানা, ওয়াশরুম পর্যন্ত নিয়ে যা, একটু ভালো করে ফিডার খাইয়ে আনিস বাবুটাকে। এদিকে সাইমন এসে দেখলো রিমা একা দাঁড়িয়ে আছে। রিমার সামনে এসে বলল,
ছেলেটা কে ছিল? রিমা এদিক ওদিক তাকালো, তাকিয়ে বলল। কোন ছেলেটা? সাইমন বলল। আমাকে বোকা পেয়েছিস? একটা ছেলে তোকে দেখে হাসছিল। রিমা বলল। আমাকে দেখে হাসছিল? আমি তো হাসছিলাম না। আর কেউ আমাকে দেখে হাসলে এটা আমার কি দোষ? সাইমন আরেকটু কাছে এসে বলল। দেখ রিমা, তোর সাথে কিন্তু আমার শান্তির চুক্তি হয়েছে। তুই কিন্তু কারোর সাথে হেসে হেসে কথা বলতে পারবি না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিমা অবাক হয়ে তাকালো। কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছে আর কোন ছেলে ওকে দেখে হাসলো কিছুই জানে না রিমা। এদিকে এত কিছুর পরও নূর হাত ধরে রয়েছে সাদাফের। নূর আজ ঠিক করে রেখেছে সাদাফকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। সাদাফ তাকালো বন্ধুদের দিকে, নয়ন সাদাফের কানে কানে বলে বসলো। জানা, বাবুটাকে কোলে করে নিয়ে ওয়াশরুমে যা, ফিডার খাবে তোর বাবু, ভালো করে খাওয়া, না হলে বাসর রাতে বিড়াল মারতে পারবি না। আর তুই খেলাধুলা না করতে পারলে আমি যে তোর বউকে গিফট করব ভেবে রাখছি, সেই প্ল্যানের উপরে এক বালতি পানি পড়ে যাবে। সাদাফ বিরক্ত হয়ে তাকালো নয়নের দিকে, তারপর বলল। থামবি তুই? আমি আছি আমার চালায়। মনে মনে ভাবতে লাগলো। হ্যাঁ, তুই সব গিফট কর, আরে পাগলিটা চেয়ে বারের শুদ্ধ মানুষটাকে দেখিয়ে বাড়াক। সাইমন এদিক ওদিক তাকিয়ে বলল। ওই পাশে চল, এই পাশে অনেক ছেলে এইখানে তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দাঁত কালিয়ে হাসছে। রিমা বলল। আসলে আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কি। আমি তো কাউকে দেখে হাসছি না। সাইমন বলল। এইটাও আমার সমস্যা, তোকে দেখে আরেকজন হাসবে কেন? তোকে দেখে হাসার অধিকার কারো নাই। তুই শুধু আমার, তুই আমার সাথে এই পাশে চল। আমি যেখানে থাকবো সেখানে তুই থাকবি। একা একা কোথাও যাওয়ার চেষ্টা করবি না। 2 পা ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো আমি। বলেই রিমার হাত ধরে আরেকটু সামনে নিরিবিলি জায়গায় নিয়ে গেল সাইমন। এদিকে সাদাফের আসলে ওয়াশরুম পেয়েছে, কিন্তু কোনোভাবেই নূর ছাড়ছে না। সাদাফ বলল। নূর, কি শুরু করেছিস বাচ্চাদের মতো? আমি যাবো আর আসবো, সবাই কি বলবে বলতো? সবাই কি বলবে বলতো তোকে, যদি আমি সত্যি সত্যি ওয়াশরুমে নিয়ে যাই? নূরও নাছরবান্দা। নূর আজকে সাদাফকে ছাড়বে। একে তো সাবাপ অনেক সুন্দর করে সেজে এসেছে, তার উপরে নূর বাসা থেকে নিজে নিজে প্রমিস করে এসেছে আজকে সাদাফকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়বে না। তাই আমতা আমতা করে বলল। আমি দরজা পর্যন্ত যাব, কিন্তু তারপর আপনাকে এখান থেকে আমি একা ছাড়বো না। সবাই কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে, যেন খেয়ে ফেলবে এরকম একটা দৃষ্টি। সাদাফ বিরক্ত হয়ে বলল। তুই তো সারাদিন খেয়ে গোল পাস না, তোর চোখ দিয়ে তো মনে হয় আমাকে সারাদিন ভরা খেতেই থাকিস। আরেকজন খাবে কিভাবে? নূর বলল। আমি চোখ দিয়ে খাই মানে কি? আর তাছাড়া ভুলে যাবেন না আমি আপনার প্রতিবেশী, পাশের রুমেই থাকি। আমার অধিকার আপনার উপর সব থেকে বেশি। কি প্রতিবেশী তাই আমাকে খাওয়ার অধিকার তোর বেশি? মানে কি বললি তুই এটা? আমি কি কোনো খাবার যে আমাকে তুই খাবি না কে খাবে এটা নিয়ে আলোচনা করছিস? ঠিক আছে চল, ওয়াশরুম পর্যন্ত চল। বলেই নূরের হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে গেল। ওয়াশরুম পর্যন্ত এসে সাদাফ নূরের থেকে হাত ছাড়িয়ে বলল। এবার খুশি? তাহলে এবার চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না। আমি যাবো আর আসবো। নূর মাথা নাড়িয়ে সম্মতি জানালে সাদাফ ওয়াশরুমের ভিতরে গেল। 5 মিনিট পর বের হয়ে দেখলো নূর কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। একটা ছেলে দাঁড়িয়ে নূরের সাথে কথা বলছে। সাদাফ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। নূর সাদাফকে দেখে আবারও সাদাফের হাত খপ করে ধরে ফেললো। সাদাফ জানতে চাইলো ছেলেটিকে। নূর বলল। আমি তো চিনি না এই অনুষ্ঠানে এসেছে, বললো আমাকে নাকি পরীর মতো লাগছে। সাদাফ চট করে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা আমতা আমতা করে বলল। আসলে মেয়েটা অনেক সুন্দর, তাই বলছিলাম আর কি। এই প্রোগ্রামের সবচাইতে সুন্দরী পরীর মতো মেয়েটি হচ্ছে নূর। আপনি কি ওনার বড় ভাই? সাদাফের উদ্দেশ্যে জানতে চাইলো ছেলেটি। সাদাফ নূরের হাতটা শক্ত করে ধরলো, তারপর বলল। আমি পরীর মতো মেয়েটির চাচাতো ভাই, আপন ভাই না। বলেই নূরের হাত ধরে একটু দূরে যেখানে কেউ নেই সেখানে নিয়ে গেল। গিয়ে নূরকে বকাঝকা করতে লাগলো। কেন একটা আগন্তুক অপরিচিত লোকের সাথে কথা বলছিলি, হাসছিলি? তুই চিনিস ওই ছেলেকে? আমি বের হতে দেরি হলে তোর সাথে যদি খারাপ কিছু করতো, ওয়াশরুমের এখানে নিরিবিলিতে কেন হেসে কথা বলছিলি? চিনিস তুই ছেলেকে? নূর মাথা নাড়িয়ে না বুঝালো, তারপর কাঁদো কাঁদো হয়ে বলল। আমি কি করব? উনি তো এসে আমার সাথে ইচ্ছে করে কথা বললেন। কেউ কথা বলতে আসলে বুঝি তার সাথে খারাপ ব্যবহার করে? সাদাফের মেজাজ অনেক গরম হয়ে গিয়েছে। নূরের দিকে তাকিয়ে বলল। সারাদিন তো আমার হাত ধরেছিলে, কারণ কেউ আমার দিকে তাকিয়েছিল এজন্য। তুই কেন তাহলে আরেকজনের সাথে হেসেছে কথা বলছিলি? তুই কি পরীর মতো বলেছে আর তুই গলে গিয়েছিস, তাই না?
নূর মাত্র কিছু একটা বলবে তার আগে সাদাফ নূরের হাত শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। নূর সাথে সাথে সাদাফের শার্টের কলার দুটো ধরে সরাতে চেষ্টা করলো, কিন্তু সাদাফ খুব উগ্রভাবে নূরের ঠোঁটে চুমু খাচ্ছে। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না সাদাফ। কেউ একজন সুন্দর বললেই তার সাথে হেসে হেসে কথা বলতে হবে, এজন্যে সমস্ত রাগ সমস্ত অভিমান যেন নূরের ঠোঁটের উপরে দিতে লাগলো সাদাফ। নূরের কোমল ঠোঁট সাদাফের এই উগ্রতা যেন নিতে পারছিল না। নূরের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাদাফ নিজের হাতের আদলে অনুভব করলো নূরের চোখের পানি। সাদাফ ধীরে ধীরে উগ্রতা কমিয়ে দিল। নূরের ঠোঁট ছেড়ে নূরের দিকে তাকালো, দেখলো নূরের নিচের ঠোঁটটা অস্বাভাবিক ফুলে গিয়েছে, লাল হয়ে আছে। সাদাফ নিজের ভীষণ রাগ হলো। উপরের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর আবার খুব সুন্দর করে আদরের সাথে নূরের ঠোঁটে ঠোঁট মিশিয়ে ধীরে ধীরে চুমু খেতে লাগলো সাদাফ। নূর এবার যেন খামচে ধরলো সাদাফের গলা সহ গলার কাছটায়। কয়েকটা জায়গায় সাদাফের নূরের হাতের নখ লেগে ছুলে গেল। সাদাফ অনেকক্ষণ পর নূরকে ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নূর চোখ বন্ধ করে রেখেছে, হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো, যেন প্রাণ ফিরে পেল। এখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে, মনে হচ্ছিল একটু আগে যেন মারাই যাবে নূর। এখনো 2 হাত দিয়ে খামচে ধরে আছে সাদাফের শার্টের কলার। সাদাফের গলা ভীষণ জ্বলছে, নূরের নখের আঁচড়ে বেশ কিছু জায়গায় ক্ষত হয়েছে। সাদাফ নূরের কপালে গালে নাক ঘষতে ঘষতে বলল, কখনো কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলবি না নূর, আমি সহ্য করতে পারি না। ভীষণ জ্বালা হয় আমার বুকে। কখনো যেন না দেখি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে তুই হেসে তো দূর, একটু সামনে গিয়ে কথা বলেছিস। তুই সুন্দর এটা দেখার এবং ভালো দেখার শুধু আমার, অন্য কারণ না। তুই নিচু আয়নায় তোকে দেখে সুন্দর বলতে পারবি না। এগুলো বলে সাদাফ নূরের কপাল থেকে কপাল সরিয়ে চোখ দুটো স্থির করলো নূরের ঠোঁটে। ঠোঁটের এক কোণে বেশ ক্ষত হয়েছে, বোঝা যাচ্ছে একটু কেটে গিয়েছে হয়তো। ঠোঁট ফুলে আছে, লাল হয়ে আছে। দেখলো যে কেউ বুঝতে পারবে ঠোঁটের উপর বিশাল অত্যাচার হয়েছে কিছুক্ষণ আগে। সাদাফ নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা নূরের ঠোঁটটা সুন্দর করে মুছতে মুছতে বলল, ব্যথা করছে, জ্বালা করছে, আমি দুঃখিত। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। লিপস্টিক সাথে আছে? থাকলে বের কর, একটু লিপস্টিক দিয়ে দিচ্ছে, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। নূর মাথা ঝাঁকিয়ে সাই জানালো। সাদাফ নূরের হাত থেকে ব্যাগটা নিয়ে হলে একটা হালকা পিঙ্ক কালারের লিপস্টিক বের করে নিজের হাত দিয়ে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিতে লাগলো। এখনো থরথর করে কাঁপছে নূর। সব অনুভূতিগুলোই নূরের কাছে নতুন। সাদাফ নিজ হাতে পরম যত্নে নূরের ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, যেন একটু জোরে দিলেই নূরের ভীষণ ব্যথা হবে, ঠিক ততটাই যত্নে। এদিকে সাইমন ঘুরে ফিরে এদিক ওদিক তাকাচ্ছে, এলোমেলো দৃষ্টি ফেলে রিমা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এদিকে ওদিকে দেখছো কেন? সাইমন বলল, দেখি তোর কোন আশিক আবার ওর পেতে কোথায় বসে আছে। এখন তো মনে হচ্ছে বাকি জীবন আমার তোর সাথেই বডিগার্ড হয়ে ঘুরতে হবে। চারপাশে তো তোর আশিকের অভাব নেই, দেখলেই আপনা আপনি ধাত গিলি হাসে। রিমা খুব বিরক্তি নিয়ে তাকালো সাইমনের দিকে, তারপর বলল, আর একটা বাজে কথা বললে আমি এখান থেকে চলে যাব, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। তুই যে দেখা তারপর কি হবে সেটা তো জানিস। তোকে সুন্দর করে কোলে করে নিয়ে বিছানায় টপ করে ফেলে তোর উপরে বসে তোর ঠোঁট কামড়ে দিব, যা তুই আমার সাথে করেছিস তার প্রতিশোধ নেব। আর তোর বাপ চাচা ভাইও বলবো তুই আমার সাথে কি কি করছিস। বলল সাইমন। সাদাফ নূরকে জিজ্ঞাসা করলো কেমন লাগছে এখন। নূরের গালে হাত দিয়ে স্লাইড করতে করতে নূরের চুলের পিছনে মুঠি ধরে নূরের মাথাটা একটু উঁচু করে বলল, কখনো কোনো ছেলের সাথে কথা বলবি না, মনে থাকবে। আপনিও তো কত মেয়ের সাথেই কথা বলেন, সাবাপু তো আপনার হাত ধরে ঘুরে তখন। আমি যা করি তুই কি তাই করবি? আমি তো 4টা বিয়ে করতে পারবো, আমার অধিকার আছে। তুই কি 4টা বিয়ে করতে পারবি? বলল সাদাফ। নূর বলল, তাহলে আপনি 4টা বিয়ে করবেন? করতেই পারি। এক বউ দিয়ে যদি না পোষায় 4টা তো করতে পারি। আর যদি এক বউ পুষিয়ে দিতে পারে তাহলে করবো না, যা প্রমিস। নূরের দিকে দুষ্টু চোখে তাকিয়ে কথাটা বলল সাদাফ। নূর জানতে চাইল, কি করে পোষাবে আপনার? সাদাফ বলল, দিন রাত আমার সাথে। তারপর আর কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। এত কথা এখন জানতে হবে না, যখন সময় হবে তখন কাজে কর্মে বুঝিয়ে দেব। চল, সবাই অপেক্ষা করছে। বলেই নূরের হাত ধরে বন্ধুদের কাছে নিয়ে গেল সাদাফ। বন্ধুদের কাছাকাছি আসতে সবাই বলে উঠল, হ্যাঁ কি রে, ফিডার খাওয়া হলো? পুরোটা খেতে পেরেছিল ফিডার? সাদাফ চোখ রাঙিয়ে তাকালো নয়নের দিকে, তারপর বলল, বাজে কথা বলবি না, ও ছোট,
ওর সাথে ভালোভাবে কথা বল। এর মধ্যে নয়ন বলে উঠল, ও ছোট, তাই না? আমরা বললে ছোট, তুমি কোলে নিয়া বেবি বললে সমস্যা নেই, আর আমরা একটু ওয়াও বললে সমস্যা। নূরের কেন জানি হঠাৎ অনেক লজ্জা লাগছে, গালগুলো লাল হয়ে যাচ্ছে। সাদাফ নূরের দিকে তাকালো, দেখলো নূরের লাজুক মুখ নয়নের দিকে তাকিয়ে বলল। চুপ করে এবার। সাবা কোথায়? নূর মুখ তুলে তাকালো সাদাফের দিকে, মনে মনে ভাবলো। আবার সাবাপুকে খুঁজছে কেন এই লোকটা? মনে মনে রাগ করতে লাগলো নূর। সাদাফ জানে নূর রাগ করবে, কিন্তু লজ্জা থেকে বাঁচাতে সবার কথা বলে রাগ তুলে দিল। লজ্জা থেকে রাগ ভালো এই মুহূর্তে। নওরিন আফরোজ একটা শাড়ি দেখিয়ে সামিহা বেগমকে বললেন, এটা আমার সাদাফের বউকে দিব, আমার ভীষণ পছন্দের শাড়ি। সামিহা বেগম তাকিয়ে রইল শাড়ির দিকে, তারপর হঠাৎ বলে বসলো, নূরকে খুব মানাবে শাড়িটায়, পরির মতো লাগবে, তাই না ভাবি? নওরিন আফরোজ চট করে তাকালো সামিহা বেগমের দিকে, তারপর উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি বলছিস? মন থেকে বলছিস তো বল? সামিহা বেগম খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ ভাবি, মন থেকে বলছি, তোমার সাদাফকে আমাকে দিয়ে দাও, নূর তোমার আজ থেকে। নওরিন আফরোজ সামিহা বেগমকে সাথে সাথে জড়িয়ে ধরে বললেন, যা, আমার ছেলে আজ থেকে তোর, তোর মেয়ে আমার। আমি আজকে ওকে শাড়িটি পরিয়ে দেখব। এই শাড়িটি পরে নূর টুকটুক করে আমার সারা বাড়ি হেঁটে বেড়াবে। আমার যে কি খুশি লাগছে না। আমারও, আমার মেয়ের জামাইকে আমি সবসময় মনের মতো রেঁধে খাওয়াতে পারবো। উফ, কি খুশি লাগছে। বলল সামিহা বেগম। এদিকে নূরের ঠোঁট অস্বাভাবিক ফুলে গিয়েছে। রিমা বলল, নূর সাথে সাথে হাত দিল ঠোঁটে, আমতা আমতা করে বলল, পিঁপড়া কামড়েছে? সাদাফের সাথে সাথে কাশি উঠে গেল। সাইমন তাড়াতাড়ি পানি এগিয়ে দিল সাদাফকে। সাবা এসে বলল, সাদাফ বলল, কই না তো, এমনি। নূর ফোলা ঠোঁট নিয়ে তাকালো সাদাফের দিকে। সাদাফ জানে নূর এখন রাগ করবে, ফুলে থাকবে। মনে মনে ভাবলো, আর কয়টা দিন নূর, সাহস করে একবার আমাকে চেয়ে দেখ, আমি সব দিয়ে দেবো তোকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। চারজনের সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর গল্প করছিল। ওদের দেখে সামিহা বেগম বলল, কি রে, কেমন মজা করলি? রিমা বলল, খুব ভালো লেগেছে ছোট আম্মু, এখন ভীষণ টায়ার্ড, ঘুমাবো। বলেই উপরে চলে গেল রিমা। নূরকে দেখে নওরিন আফরোজ বলল, কি রে, ঠোঁটে কি হয়েছে? সাইমন বলল, পিঁপড়ে কামড় দিয়েছে বড় আম্মু। সাদাফ বুঝতে পারছে কি ভুলটাই না করেছে। এই মুহূর্তে এসব ভাবেনি সাদাফ। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকালো, তাকিয়ে বলল, সাদা, একটু উপরে আসো, কথা আছে। সাদাফ জানে কি বলবে। হুমায়ুন রহমান দীর্ঘশ্বাস ছাড়ল সাদাফ, তারপর বলল, চলো। বলেই সাদাফ উপরে নিজের রুমের দিকে গেল। সাদাফ রুমের দরজা লাগিয়ে বাবার সাথে মুখোমুখি হয়ে দাঁড়ালো। হুমায়ুন রহমান বলল, তুই করছিস এটা না? সাদাফ বাবার দিকে তাকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কি করেছে আমি? দেখো নূর কিন্তু অনেক ছোট, ও কিন্তু এসব কিছুই বোঝে না। শুধু শুধু তুই ওর সাথে এখন এরকম করবি না। ওকে সময় দিবি, প্রমিস করেছিলি, আমাকে মনে নেই? বলল হুমায়ুন রহমান। সাদাফ হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, প্রমিস করেছে, প্রমিস রক্ষা করেছে। বছরের পর বছর বিদেশ ছিলাম, এখন বাংলাদেশে এসছে। আর তুমি যা বলছো সেগুলো আমি কিছু করি না। তোমার ছোট্ট মেয়ে যা করার আমার সাথে করে। আমি তো নিজেকে রক্ষা করার চেষ্টা করি, বিশেষ না হলে প্রমাণ দেখো। বলেই সাথে সাথে এই শার্টের কলারটা একটু সরিয়ে হুমায়ুন রহমানের সামনে ধরল। হুমায়ুন রহমান থতমত খেয়ে গেলেন খামচির দাগগুলো দেখে। তারপর হালকা কেসে কোনো মতেই বলল, কতটুকু টর্চার করেছিস তুই মেয়েটাকে? মেয়েটা তোর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য এরকম এলোপাতাড়ি তোকে মারছে, খামচাচ্ছে। আহত হলাম আমি, আর দুষ্ট আমার। তোমার ছোট ভাতিজি অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলে, তাই ওকে শাস্তি দেওয়া দরকার ছিল। বলল সাদাফ। কি বললি? ও ছেলেদের সাথে হেসে হেসে কথা বলে? তো মানুষের সাথে হেসে হেসে কথা বলবে না তো কি কেঁদে কেঁদে কথা বলবে? বলল হুমায়ুন রহমান। তোমার ভাতিজিকে বড় হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে, কিন্তু বড় হয়ে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলবে, এটা আমার মোটেও বরদাস্ত না। এটা আমি মোটেও সহ্য করবো না। বলল সাদাফ। কি বড় হইছে? মাত্র তো 16 শেষ হলো। মেয়েটা তোর ছোট বোনের থেকেও 1 বছরের ছোট।
কি এমন বড় হয়ে গিয়েছে, স্বামীর সংসার এগুলো বুঝে? ওর মাথায় এগুলো কিছু আছে? বলল হুমায়ুন রহমান। সাদাব বলল, কোনো মেয়ে বিয়ের আগে বিয়ে সংসার স্বামী এগুলো কিছু বোঝে না। আমার মাকে যখন বিয়ে করেছিলে কি শিখিয়ে পড়ে দিয়েছিল আমার মাকে? তোমার কাছে বিয়ে হয়েছে, সবকিছু শিখেছে, তখন তো ছাড় দাওনি এক ফোঁটাও। নাকি বলেছিলে ছোট তাই কিছু করবো না? যদি ছাড় দিতে তাহলে তো 18 বছর পূর্ণ হওয়ার আগে আমি মায়ের কোলে আসতাম না। বেয়াদব ছেলের বাবা হই তোমার, নিজের বাবা মায়ের সম্পর্কে এরকম কথা বলতে লজ্জা করে না? আর তাছাড়া সে সময় যুগ আলাদা ছিল, সে সময় আর এ সময় এক না। বলল হুমায়ুন রহমান। ও আমার মা, ছোট থাকলে সবকিছু করা যায়, আর তোমার মেয়ে ছোট বলে তাকে ফুলের টোকা দেওয়া যাবে না? ভুলে যাও না, এ বয়সে আমি আমার মায়ের পেটে ছিলাম। বলল সাদাব। হুমায়ুন রহমান অবাক হয়ে গেল ছেলের কথা শুনে। তারপর বলল, তুই আসলে চালছিস কি বলতো আমাকে? আমার মায়ের বয়সের হিসাব করলে নূর যথেষ্ট বড় হয়েছে, সেই হিসেবে তোমার ভাতিজাকে একটু একটু টোকা দেওয়া হয়েছে। অনেক ছাড় পেয়েছে তোমার ভাতিজে। আর না, একবার সময় দিয়েছি, তার মধ্যে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, বাকি 23 দিন। 23 দিনের মধ্যেই তোমার ভাতিজি এসে তোমাদেরকে বলবে আমাকে বিয়ে করতে চায়, আর ঠিক তখনই সাথে সাথে বিয়ে ফাইনাল করে ফেলবে। বলল সাদাব। নূর ছোট, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্ভব নয়। তুই বুঝতে পারছিস না কেন? অ্যাটলিস্ট 18 বছর পূর্ণ হোক। তোর ছোট আব্বু যদি বিয়েতে রাজি না হয়, তখন আমি ওর সাথে কথা বলছি, ওকে বুঝাবো। সময় দে, এর মধ্যে নূর বড় হতে থাকুক। বলল হুমায়ুন রহমান। সাদাব মুচকি হাসলো, হেসে বলল, দিলাম তো সময়, 23 দিন পাবে। দিলাম তো সময়, 23 দিন পাবে এখনো বিয়ের কথাবার্তা ফাইনাল করার জন্য। আর ঠিক 9 মাস পর তোমার কোলে ছোট্ট একটা নাতি আসবে। এটাই আমার ফাইনাল কথা, ফাইনাল দেওয়ার সময়। এখন তুমি ডিসাইড করো, বিয়ের আগে নাতি করে নেবে নাকি বিয়ের পরে? যেভাবে তোমার ছোট ভাতিজি আমাকে বারবার উস্কানি দেয়, কবে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো আমি নিজেও বলতে পারি না। হুমায়ুন রহমান বোকা হয়ে গেল ছেলের কথা শুনে। কি উত্তর দিবে এই ছেলেকে? ছেলেটা দিন দিন যা হচ্ছে। পরে দাঁত কিরমিরিয়ে বলল, লজ্জা তো তোমার হওয়া উচিত বাবা, ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, বারবার বিয়ের কথা বলছে, অথচ তুমি এদিকে কোনো খেয়ালই করছো না। কেমন পুরুষ মানুষ তুমি? একজন পুরুষ মানুষের চাইতে তুমি বোঝো না? নিচে তো এই বয়সেও বউ নিয়ে ঘুমাও, ছেলে যে বউ লাগবে বারবার বলতেছে, সে খেয়াল আছে? ছেলে যে রাতে এদিক ওদিক গোত্তা মারে, দেখো চোখ বন্ধ করে থাকো, দোষটা তো তোমার হচ্ছে। আর তোমার ছোট ভাতিজি আমাকে বারবার উস্কায়, বারবার আমার রুমে আসে। এটা তো কপাল ভালো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখি, কিন্তু 23 দিন সময় দিয়েছি, 23 দিন পরে আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবো না। বলল সাদাব। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন, এই তোর লজ্জা করে না? কি এমন বয়স হয়েছে তোর বিয়ের জন্য এখন এরকম করছিস? সাদাব বলল, ব্ল্যাকমেলে কিছু নেই, যা সত্যি তাই বললাম। নাহলে 9 মাস পর রেডি থেকো, নাতি কোলে নিয়ে ঘুরবে। ঠিকই হয় বিয়ের আগে না হলে বিয়ের পরে। হুমায়ুন রহমান তাজ্জব বনে গেলেন। মনে মনে ভয় পেলেন। জানেন এই ছেলে যা বলছে ঠিকই, তা প্রমাণ করে ছাড়বে কাজে কর্মে। এখন কি করবে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলবে, এটা নিয়ে উনি মনে মনে দ্বিধায় পড়ে গেলেন। এদিকে নূর রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে দেখতে লাগলেন ঠোঁটের ক্ষতটা। সাথে সাথে মনে পড়ে গেল পার্টির সেই দৃশ্য, যখন সাদাফকে চুমু খাচ্ছিল। এত ব্যথা, এত যন্ত্রণার মধ্যেও নূরের মনে সুখ সুখ লাগছিল। কেন? নূর ঠোঁটে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। সাথে সাথে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল নূর। চোখ বন্ধ করে যেন দৃশ্যটা আরো স্পষ্টভাবে নূরের চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথে ভেসে উঠল নূর সাদাফের শার্টের কলার খামচে ধরতে গিয়ে সাদাফের গলাতে আঁচড় কেটেছিল। সাদাফের গলা জ্বলছিল, রক্ত বের হয়েছিল বোধহয়। নূর সাথে সাথে আলমারির কাছে দৌড়ে গিয়ে আলমারি খুলে মলমটা বের করলো। এটা সাদাফের রুম থেকে নিয়েছিল। গতবার সাদাফ বলেছিল ব্যথা হলে মলমটা নিয়ে লাগাতে। নূর তখন ওর রুমে নিয়ে এসেছিল মলমটা। রাত বাজে 12টা। নূর অনেকক্ষণ ধরে গড়িমসি করছিল সাদাফের রুমে যাওয়ার জন্যে। সাদাফের গলায় অনেকখানি জায়গায় নূরের নখের আঁচড় লেগে কেটে গিয়েছে। নূরের ইচ্ছে করছে গিয়ে মলম লাগিয়ে দিতে। সাদাফ ভাই তো মলম খুঁজলেও পাবে না, কারণ নূর ওই রুম থেকে নিয়ে এসেছিল। তাই 12টা বাজার সাথে সাথে
নূর দরজা খুলে রওনা দিল সাদাফের রুমের উদ্দেশ্যে। সাদাফ এখন আর রুমের দরজা লাগিয়ে ঘুমায় না, জানে নূর রাতে একবার হলেও আসবে, কোনো না কোনো বাহানায় অবশ্যই আসবে। পাগলিটার এসব পাগলামিতে যে অভ্যস্ত হয়ে পড়েছে সাদাফ, তাই রুমের দরজা না লাগিয়ে শুয়ে পড়েছে। ধীরে ধীরে নূর এগিয়ে গেল সাদাফের শিয়রের কাছে। দেখলো সাদাফ উল্টো হয়ে শুয়ে আছে, কিন্তু আঁচড় তো লেগেছিল গলায়। এখন সাদাফ ভাইকে কি করে ঠিক করিয়ে শোয়াবে? ধীরে ধীরে নূর সাদাফের হাত ধরে টেনে সাদাফকে সোজা করার চেষ্টা করতে লাগলো। অনেকক্ষণ এভাবে চেষ্টা করলো, কোনোভাবেই পারল না। হয়তোবা সাদাফ ঘুমিয়ে থাকলে পারত, কিন্তু সাদাফ তো জেগে আছে, তাই সাদাফকে এক চুল পরিমাণ নাড়াতে পারল না। নূর ফিসফিস করে বলতে লাগলো, উফ, এত ভারী কেন এই লোকটা? কি করে যে উঠাই? মলমটা না লাগিয়ে না দিলে তো নখের আঁচড় লেগে তো ঘাও হয়ে যাবে। মানুষ এত হাতির মতো ভারী কি করে হয়? সাদাফ আর টিকে থাকতে পারল না, বলে উঠল, তাহলে কি তোর মতো চড়ুই পাখির মতো ওজন হবে? আচ্ছা, তোর ওজন কত? 35 নাকি 36? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।